বৃষ্টি উপেক্ষা করে এত মজার মোমো খেতে গেলাম, আর খাওয়ার পর আসার পথে এত বড় সমস্যা পড়বো বুঝতেই পারিনি আমরা তিনজন। নমস্কার এভরিওয়ান, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। আর আজকের ব্লগটা শুরু করছে একদম সকাল থেকে। সকালবেলা রুদ্রাক্ষী ঘুম থেকে উঠে এত বড় মাছ আর এত আইটেমের মাছ দেখে সেই খুশি, অন্তত ধরেছে কয়েকবার। তো আমি এদিকে আজকে সকালের ব্রেকফাস্ট রেডি করছি। আজকে ভাবলাম রুটি করব না, ওটস দিয়ে আজকে ব্রেকফাস্টটা করব তিনজনে, কারণ অনেক কাজ আছে আজকে। তো এদিকে আমি কিছু ফল, আপেল, আম আর একটু কলা দিয়ে রুদ্রাক্ষীর বাবাকে ওটস দিয়েছি, আর রুদ্রাক্ষীরগুলো একদম মিক্স করে নিয়েছি। ওটসটা আসলে খেলেও অনেকক্ষণ পেটে থাকে ফ্রুটস দিয়ে খেলে। তিনজনে খাওয়া কমপ্লিট করে রুদ্রাক্ষীর বাবা গেল অফিসে, আর আমি রুদ্রাক্ষীকে একটু সময় দিয়ে ভাবলাম মাছগুলো আগে কেটে ফেলে, না হলে একদম নরম হয়ে যাবে। আর এই মাছটা সামুদ্রিক মাছ, বলেছে ভোলা মাছ, আমি আসলে জানি না এর নাম। প্রচন্ড আঁশ, তো ভাবলাম আগে আঁশগুলো ছেড়ে নিয়ে বেসিংয়ে বসে ভালো করে ধুয়ে তারপরে কেটে নিব। আর এদিকে কয়েক আইটেমে মাছও ছিল, চিংড়ি মাছ আর একটা ছোট মাছ, নাম জানি না সেটা। তো এই মাছটাকে আমি এখন পিস করে নেব। এর আগে যতবারে মাছ এনেছে আসলে মাছগুলো অত ভালো পড়েনি, মানে পেট একটু নরম ছিল। তো আজকের মাছটা অনেক ভালো ছিল। আর এই যে এই ছোট মাছগুলো আমাদের দেশে কাচকি মাছের মতো, কিন্তু তা না। তো সবগুলোই কেটে ফেলেছি, এখন আমি প্যাকিং করে ফ্রিজে রেখে দেবো। আর আজকে যা রান্না করবো একটুখানি নিয়ে নিয়েছি। আর মাছগুলোর মাথা আলাদা করে ফেলেছি, যাতে মাথাগুলা ফ্রাই করে খাওয়া যায়। এখানে যেদিনে মাছ কিনতে যাবে আসলে ঠাকুরের নাম জপ করতে করতে যাওয়া উচিত, কারণ রেগুলার এরকম ভালো মাছ পাওয়া যায় না। মাঝে মাঝে তো একদম খালি হাতেই চলে আসতে হয়। আর এদিকে মাছ কেটে একদম ফ্রেশ ট্রেশ হয়ে রুদ্রাক্ষীর জন্য একটু খাবার নিয়ে নিচ্ছি, কারণ ও সকালে একটুখানি ওটসে খেয়েছে, ভাবলাম ওকে একটু খাইয়ে দিই। আর একদমই গিলতে পারে না, সেজন্য একদম কুকারে সিদ্ধ করে একদম আরও চটকিয়ে নরম করে তারপরে ওকে খাইয়ে দিই। ওকে খাইয়ে আমি স্নান করে পূজাটা দিয়ে দিলাম, কারণ আজকে সকালে ওই যে বললাম এই মাছের পিছে আমার আসলে স্নানও হয় নাই, পুজোও দেওয়া হয়নি, অনেক দেরি হয়ে গেছে। তো এসে আবার রান্না বান্না শুরু করে দিয়েছি। দুপুর হয়ে গেছে, প্রায় খাওয়ার টাইমও হয়ে যাচ্ছে। তো ভাবলাম আগে তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি। ছোট মাছগুলো রেখে দিয়েছি, আর একটু চিংড়ি মাছ আর ওই যে বড় ভোলা মাছটা রাখলাম। তো ওইগুলো দিয়ে আজকে রান্না করব। তরকারিগুলো আমি সকালেই কেটে ফেলেছি, ভাবলাম ফ্রিজে যা আছে ওগুলো দিয়ে টুকিটাকি রান্না করব। যদি মাছ নিয়ে আসে, কি মাছ আনে তো জানি না। তো মাছের আশা বসে থাকে না, কারণ প্রায় মাছ পায় না, সেজন্য। তো যাক, যেহেতু মাছ নিয়ে এসেছে, তো চিংড়ি মাছ দিয়ে ভাবছি আজকে সব কিছুই রান্না করব। এত চিংড়ি মাছ পেয়ে অনেক দিন পরে সত্যি খুব ভালো লাগছে। আসলে মাঝে মাঝে রান্নার মধ্যে একটু ভ্যারাইটি না হলে ভালো লাগে না। গড় পদ্মা সেই রুই কাতল খেতে খেতে আর একদমই ভালো লাগে না। ওই যে সকালবেলা শাকগুলাকে বেছে একটু হাফ বয়েল করে রেখেছি, এখন চিংড়ি মাছ দিয়ে শাকটা রান্না করব। অনেক দিন এই মাছ দিয়ে শাক খাওয়া হয় না, কারণ আমি এমনিতেই শাক রান্না করি, কারণ এখানে তো আসলে এরকম ছোট মাছগুলো পাওয়াই যায় না। তো ভাবলাম একটু তিতকলা ভাজি আর বড় মাছ দিয়ে ঝিঙ্গে দিয়ে রান্না করব। তো ঝিঙ্গেটা একদম ছোট ছোট করে কেটে তারপরে আজকের এই ভোলা মাছটা দিয়ে রান্না করব। এই ভোলা মাছটা পেঁয়াজ দিয়ে যত বেশি ভুনা করে ততই স্বাদ। তাও একটুখানি চিংড়ি মাছ ভোলা মাছ দিয়ে রান্না করছে। আর আজকে ঢেঁড়স ভাজিটাও করবো কিন্তু চিংড়ি মাছ দিয়ে। ওই যে অনেকদিন পরে ভালো ভালো মাছ পাওয়ার পর একদম এত ফ্রেশ লাগতেছে তরতাজা মাছগুলো, আর এই জন্য তরকারির মধ্যে দিলেই মনে হচ্ছে ভালো লাগবে। সেজন্য আজকে একটু অন্যভাবে ঢেঁড়স ভাজিটা করতেছি। প্রথমে পেঁয়াজ আর চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে একদম মচমচে করে নিয়েছি, কারণ ঢেঁড়সের একটা লোড থাকে, না হলে সেটা একদম জল বেরিয়ে যায়। এভাবে যদি ভেজে রান্না করা হয় তাহলে একদমই ঢেঁড়সের জলটা বের হবে না। পরে ঢেঁড়সটা দিয়ে হালকা আঁচে রান্না করলে একদম ঝরঝরে থাকে। রান্নাগুলো মোটামুটি কমপ্লিট করে আসলাম, আর এদিকে রুদ্রাক্ষের জন্য একটু জুস করে নিয়ে আসলাম। ও অনেকক্ষণ একা একা শুয়ে আছে, একটু রাগও করেছে আমার উপরে। তো ভাবলাম মেয়েটাকে একটু সময় দিই। আসলে সারাদিনে তো নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, এই জন্য বসে বসে অনেকক্ষণ গল্প শোনাচ্ছি। আর ও তো গল্প শুনতে পছন্দ করে। তো ওকে অনেকক্ষণ সময় দিয়ে এরপরে আসলাম একটু রান্নাঘরে। এই যে ফাইনাল লুক, রান্না সব রেডি। ভাজি, শাক আর ঢেঁড়স ভাজি, আর ঝিঙ্গে আলুর তরকারি। তো আজকে ঢেঁড়স ভাজিটা সত্যিই খুব ভালো লেগেছে। শাকটাও আসলে চিংড়ি মাছের কারণে সবগুলো তরকারি একদম পারফেক্ট মনে হয়েছে অনেক দিন পরে। তো আমি খেয়ে নিচ্ছি। রুদ্রাক্ষীর বাবাকে ফোন দিলাম, ওর আসতে অনেক দেরি হবে। তো আমার তো প্রচণ্ড খিদা লাগছে, তো খেয়েও নিচ্ছি। আর এদিকে খাওয়ার পর রুদ্রাক্ষীকে নিয়ে আবার বসলাম, ও ড্রয়িং করবে। এ ফাঁকে আমি ওকে খাইয়ে দিব আর ড্রয়িং করবে।
তো একদম সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা না ঠিক অনেকটা 8টাও বেজে গেছে। রুদ্রাক্ষীর বাবা হঠাৎ বাইরে থেকে এসে বলতেছে চলো মোমো খাবো। আসলে আমি সন্ধ্যাবেলা আমরা কিন্তু মা মেয়ে হালকা পাতলা নাস্তা করেই ফেলেছি, কিন্তু ওই যে ওর মাথায় মাঝে মধ্যে হয় যেটা করবে সেটা করবেই করবে, এত না করার পরেও সে আবার নিয়ে যাচ্ছে। আর বাইরে হচ্ছে বৃষ্টিও হয়েছে আজকে বিকালে, সেজন্য একদম রাস্তাঘাট মানে ভেজা ভেজা, ভাল লাগতেছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এই যে তাও আবার মোমো খাবে সে মোমোর বিখ্যাত দোকানে, নিউ রোডে সেই বড় মোমোগুলা। আর এই দোকানগুলোর মোমো এত টেস্ট থাকে, মানে যতটা খায় তত মনে হয় খেতে ইচ্ছে করে, আর সাইজে অনেক বড় বড় থাকে। আর এখানে সসগুলো একদম আনলিমিটেড, সসগুলো দিয়ে বেশি ভাল লাগে, তিলের সস, টমেটো সস আর একটা ঝাল ঝাল সস। আর ও বলছে রুদ্রাক্ষী কয়েকদিনে অসুস্থ, ওরও ভালো লাগবে একটু বাইরে আসলে, মেয়ে ঘরে বসে থাকতে থাকতে একদম বিরক্তি হয়ে যাচ্ছে। আসলে আজকে সারাটা দিন ও অনেকটা নিজেকে বলছে বোরিং লাগতেছে, আর দুপুরবেলাও ঘুমাচ্ছিল না, এত বিরক্তি করতেছিল। সেজন্যই মনে হয় ওর বাবা ভাবতেছে একটু বাইরে থেকে ঘুরে নিয়ে আসতে তো ভালো লাগবে। আর এই যে তেলের সসগুলো আমি ওনাদেরকে অনেকবার জিজ্ঞেস করেছি কিভাবে বানিয়েছেন, কিন্তু ওনারা বলে না, বলে এটা সিক্রেট। আর এই মোমো সাইজগুলো দেখেন এত বড়, দুইটা খেলে পেট ভরে যাবে। তো আমি তো আসলে দুইটা খেলে মনে পেট ভরে যাবে, আমার আবার বাসা থেকে একটুখানি নাস্তা করে আসছি, সেজন্য বলেছি 1 প্লেটে নাও, আমাদের দুজনের হয়ে যাবে। রুদ্রাক্ষীও তেমনটা খাবে। আজকে প্রথমে আমি খেলাম, রুদ্রাক্ষীর বাবা বলতেছে সবসময় তো আমি আগে দেখে, আজকে তুমি খাও। আর এই যে ওনাদের রুমগুলা, বসার যে জায়গাটা একদম চিলেকোঠা ঘরের মতো, ছোট্ট ছোট্ট একদম পুরনো বিল্ডিং। তো আমরা এখন বাসায় চলে যাব। আর এদিকটা হচ্ছে ওনাদের মোমো হচ্ছে একদম আনলিমিটেড হয়ে যাচ্ছে, 3-4টা কিচেন আছে। তো যাই হোক, খাওয়ার পর বাসা আসার পথে আমাদের তো মহা বিপদ, মাঝ রাস্তা হয়ে গেল, আমাদের গাড়িটা নষ্ট, ইভেন মনে হয় তেলও শেষ হয়ে গেছে, দুইটাই একসাথে হয়ে গেছে, ইঞ্জিনও বসে গেছে। তো তেল শেষ হয়ে গেছে, সেজন্য আর কোনোভাবে স্টার্ট নিচ্ছে না, এভাবে একদম পুরো রাস্তা হেঁটে হেঁটে এসেছি, আর রুদ্রাক্ষীকে গাড়ি করে নিয়ে এসেছি। তো